জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসটা এতটা গুরুত্বপূর্ণ তোমরা আমি বলে বোঝাতে পারবো না। আজকের এই যে প্রশ্ন তোমাদেরকে এনেছি স্যার, 150খানা প্রশ্ন করাবো। এই 150খানা প্রশ্ন থেকে আমি ডেফিনেটলি বলতে পারি, একবার 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখান থেকে তোমরা 3টে প্লাস প্রশ্ন কমন পেয়ে যাবে। সহজ কিন্তু হালকাই নেবে না স্যার, শুধু 3খানা। তুমি 150টা প্রশ্ন যদি উপর উপর চোখ বুলিয়ে গিয়ে তুমি যদি 3টা প্রশ্ন কমন পাও, সেটাও কিন্তু পরীক্ষায় কম বিষয় নয়। ঠিক আছে, তো আজকে পুরো প্রিভিয়াস ইয়ার প্লাস মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং রিভিশন ক্লাস বলতে পারো। বিরাট ইম্পর্টেন্ট এই ক্লাসটা। আমি ভাবলাম তোমাদেরকে আর করাবো না, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ক্লাসটা যে আমি না করিয়ে আর থাকতে পারছি না, কারণ তোমাদের হেল্প হয়ে যাবে, ওষুধের থেকে বেশি কাজ করে যাবে এই ক্লাসটা। ওকে, তো শেষ আর দুদিন আছে, তো ভালো করে একটু রিভিশন করে নাও। পিডিএফ আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নাও। দেখো, প্রথম প্রশ্ন, যে কে বলেছেন রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির জীবন নিঃশ্বাস? অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে একটা জাতির জীবন নিঃশ্বাস। এবং হিন্দু প্রকাশ নিউ ল্যাম্প ফর ওল্ড প্রকাশ করেছিলেন। তো এটা অরবিন্দ ঘোষ কিন্তু বলেছিলেন। এই প্রশ্নটা তোমাদের এই বছর তোমাদের রিপিট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে স্যার। এটা পিওয়াইকির সেট। তো পিওয়াইকির সেট একটা জিনিস আমি পাশাপাশি বলে রাখি, এবার কিন্তু জিকে এবং জিএস, বিশেষ করে জিকে পার্টটা স্যার একটু কঠিন হতে চলেছে তোমাদের। আগের বছর বা তার আগের বছর যেই টাইপ ছিল তার থেকে টাইপ কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হতে চলেছে। একটু না হলেও তোমরা দেখবে মডারেট বা কঠিন টাইপের দেখবে। ওকে, তো ভয়ের পাওয়ার কিছু কারণ নেই। আমি ওভারঅল যা ক্লাস করেছি প্রথম থেকে, আশা করছি যদি করে থাকো অবশ্যই পরীক্ষা ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তারপরে স্যার, ত্বরণের এসআই একক কী? তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ত্বরণের এসআই একক কী? তো এটা অপশান দেয়নি। তো এই ত্বরণের এসআই একক হচ্ছে স্যার মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটাও রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে, গান্ধীজি সবরমতী থেকে কোথায় যাওয়ার জন্য লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ শুরু করেছিল? তো অবশ্যই এটা গান্ধীজি কোথা থেকে? তো সেই জায়গাটার নাম হচ্ছে ডান্ডি। সো এই ডান্ডি জায়গা থেকেই কিন্তু তিনি প্রশ্নটা কি বলছে, আচ্ছা একটু দাঁড়াও। গান্ধীজি সবরমতী থেকে কোথায় যাওয়ার জন্য লবণ সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ শুরু করেছিল? আচ্ছা, কোথা থেকে? তো কোথা থেকে কোথায় যাওয়ার জন্য? তো অ্যাকচুয়ালি দুটো স্থানের নাম দেওয়া উচিত ছিল এখানটায়। তো স্থান যেহেতু একটাই দিয়েছে, তার জন্য যেটা বলবো, তো এই প্রশ্নটা যেহেতু অপশনটা তোমাদের ডান্ডি রয়েছে, যেহেতু 4টে অপশনের ভিত্তিতে যেহেতু উত্তরটা তোমাদের, এটা পিওয়াইকেরই কোশ্চেন কিন্তু। ওকে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এটা সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ডান্ডিটাই কিন্তু তোমরা আমি এখান থেকে পিক করে নেবো স্যার। ওকে, তারপরে বৈদ্যুতিক সরঞ্জাম এবং সার্কিটের সুরক্ষার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে জানো যে বৈদ্যুতিক সরঞ্জাম বা সার্কিটের সুরক্ষার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করি? ফিউজ তার ব্যবহার করে থাকি স্যার। ওকে, তো তার পরবর্তী প্রশ্ন যাব স্যার, ভারতের কোন প্রতিবেশী দেশকে ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন, ওকে, থান্ডার ড্রাগন বলা হয়? ওকে, তো এটাও খুব গুরুত্বপূর্ণ। ভুটান, অর্থাৎ আমাদের যে প্রতিবেশী দেশ ভুটান রয়েছে, সেটাকেই কিন্তু ড্রাগনের ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগনের দেশ কিন্তু আমরা বলে থাকি। ওকে, তো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। স্থির তড়িৎ বলের জন্য নিচের কোনটি দায়ী? তো এই প্রশ্নটা মানে কি বলবো, মানে আমার প্রত্যেকটা প্রশ্নে আজকে 150খানা পুরো বাছাই করা প্রশ্ন এনেছি, একটা প্রশ্নও ছাড়া যাবে না এখান থেকে। ওকে, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে স্থির তড়িৎ বলের যে জন্য যে দায়ী যেটা, সেটা কিন্তু আমাদের অবশ্যই আধান, যেটাকে আমরা চার্জ বলে থাকি, সেটা কিন্তু দায়ী। আচ্ছা, একজন বলছিল, কমেন্ট করেছিল একটা মেয়ে, স্যার আপনি শুধু স্যার স্যার বলেন, ম্যাডাম কেন বলেন না? তো অবশ্যই তো আমি এটাও বলে দিলাম, তো স্যার এবং ম্যাডাম তোমরা যারাই দেখছো না কেন, তো অবশ্যই ক্লাসগুলো ভালো করে করো। তো তার পরবর্তী প্রশ্ন যাব, যে মানচিত্রে ভারতের পশ্চিমে কোন জলাশয় অবস্থিত? তো দেখো, মানচিত্রের ভারতের পশ্চিম দিকে, যেটা যদি ভারত হয়ে থাকে ম্যাপ, তো এই সাইডটায় কিন্তু আমাদের আরব সাগর রয়েছে। এদিকে সব কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর রয়েছে স্যার, এবং এই সাইডের নিচের দিকে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত সাগর রয়েছে। ওকে, তারপরে প্রদত্ত চিত্রে কোন রেখাটি প্রতিফলিত রশ্মি? যাই হোক, চিত্রটা আমার দেওয়া উচিত ছিল, এক্সট্রিমলি সরি, প্রশ্নটা আমি এভাবে বোঝাতে পারবো না চিত্র ছাড়া, তো এটাকে স্কিপ করছি। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে, তাপ দেওয়ার ফলে বরফ গলে তরল জলে পরিণত হওয়ার ভৌত পরিবর্তনকে কি বলা হয়? তো এটাকে কিন্তু গলন বলা হয়ে থাকে, মেল্টিং বলা হয়ে থাকে। অর্থাৎ তাপ, হিট যখন দিবে, অর্থাৎ বরফ গলে কিসে হয়, তরল যখন হয়, সেটাকে গলনই তো বলে থাকি আমরা। পরবর্তী প্রশ্ন দেখব,
ভারতীয় সংবিধানের কোন তপশিলি বা অনুসূচিতে সাংবিধানিক পদাধিকারের বেতনের বিধান রয়েছে? তো এই যে বেতন টেতনগুলো, ভাতা, তারপরে এই যে জিনিসগুলো, এটা আমাদের তপশিল, আমাদের দ্বিতীয় তপশিলে, আমাদের টোটাল 12টা তপশিল রয়েছে, তার মধ্যে দ্বিতীয় তপশিলে কিন্তু এই বেতন ভাতা এই জিনিসগুলো নিয়ে আলোচিত রয়েছে স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন, দই থেকে মাখন তোলার জন্য ড্যাশ ব্যবহার হয়? তো দই থেকে মাখন তোলার জন্য মন্থন কিন্তু পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে অনেক প্রশ্ন তোমরা রিপিট পেতে পারো স্যার। আজকে বলেছি প্রথমেই ক্লাসটা কিছু রিভিশন প্লাস মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কোশ্চেনের সাথে যেহেতু ক্লাসটা হচ্ছে, সুতরাং করে যাও, অবশ্যই করে যাও, বারবার করো, তোমার পরীক্ষার হলে প্রশ্নগুলো তুমি সব উড়াবে স্যার, দেখা মাত্র উড়াবে। তারপরে, ভারতীয় সংবিধানের কোন তপশিল রাজ্যগুলিকে রাজ্যসভার আসন বন্টনের সাথে সম্পর্কিত? তো অবশ্যই রাজ্যসভার আসন বন্টন, এটা কোয়ার্টিও বলতে গেলে স্যার এটা 4। ওকে, এটা 4 নম্বরে যে তপশিল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজ্য যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য সম্পর্কিত আলোচিত রয়েছে স্যার। তো এই তপশিল থেকে দেখছি তোমাদের প্রশ্ন কিন্তু আসছেই আসছে। ওকে, তো 12টা তপশিল, কিন্তু 12টা তপশিলে কী কী রয়েছে সেটা কিন্তু মুখস্থ করে নেবে স্যার। যদিও একটা সূত্র আছে টিয়ার্স অফ ওলপিএম, যদিও এটা তোমরা ইংলিশটা মনে রাখতে পারবে না, তো যাই হোক এটা আমি আর বলছি না। তারপরে, দানা বা শস্য আলাদা করার জন্য গাছের ডাঁটা বা আটিকে কাঠের বড় গুঁড়ির ওপর আছড়ানোর প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে মাড়াই বা থ্রেসিং বলা হয়ে থাকে। তো এটা আমি অলরেডি এই ক্লাস অনেকবার করিয়েছি। পরবর্তী প্রশ্ন, উদয় শঙ্কর ভারতীয় নৃত্যের জন্য শৈলীর পথ প্রদর্শক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ওকে, তো অবশ্যই মানে কোন শৈলীর আর কি, অ্যাকচুয়ালি প্রশ্নটা আছে উদয় শঙ্কর ভারতীয় নৃত্যের কোন শৈলীর পথ প্রদর্শক হিসেবে পরিচিত? তো এটা হচ্ছে সমসাময়িক যে ফিউশন বা সমসাময়িক যে কন্টেম্পোরারি ফিউশন, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, তারপরে নিচের নিচের বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তরটা দাও। তো কি বলছে, বিবৃতি 1 বলছে এই টাইপের প্রশ্ন কিন্তু স্যার থাকবে, যে সমস্ত পদার্থ বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে। ওকে, বাহ, খুব ভালো কথা, অর্থাৎ বায়ু বা অক্সিজেনের কাজে লাগিয়ে যেগুলো আর কি জ্বলছে, তো সেগুলো বলছে কি তাদের দাহ্য পদার্থ বলা হয়, তাদের দাহ্য পদার্থ বলা হয় কি, এটা 1 নম্বর বিবৃতি ছিল। 2 নম্বর বিবৃতি বলছে পেট্রোল, কেরোসিন, এলপিজি ইত্যাদি হলো দাহ্য পদার্থ। একদমই হ্যাঁ, এগুলো তো সব দাহ্য পদার্থ, প্লাস বায়ু এবং অক্সিজেনের উপস্থিতিতে যেগুলো জ্বলে সেগুলো তো দাহ্য পদার্থ। তাহলে উভয় বিবৃতি 1 এবং 2 দুটো বিবৃতি কিন্তু স্যার এখানে সত্য। পরবর্তী প্রশ্ন, নিচের কাকে অন্যতম শ্রেষ্ঠ তবলাবাদক মনে করা হয় এবং বাদনের পরিবর্তনে তার ভূমিকার জন্য পরিচিত? তো অবশ্যই ওস্তাদ জাকির হোসেন কিন্তু এটা সঠিক উত্তর হবে। আমাদের খাদ্য তালিকায় ডায়েটারি ফাইবার, যেটাকে বলি ডায়েটারি ফাইবার বা খাদ্যের আঁশের ভূমিকা কী? আমাদের খাদ্য তালিকা অ্যাকচুয়ালি খাদ্য আঁশের ভূমিকাটা কি? তো এটা সবথেকে এটা গুরুত্বপূর্ণ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যটা প্রতিরোধ করে স্যার। ওকে, তারপরে 2025 সালে জলাভূমির বিচক্ষণ ব্যবহারের জন্য প্রথম কোন ভারতীয় রামসার পুরস্কার পেয়েছেন? তো অবশ্যই জয়শ্রী ভেঙ্কটরমন কিন্তু এটা পেয়েছেন। যখন কোনো বীজ থেকে অঙ্কুর বের হয় তখন সেটিকে কি বলা হয়? সেটাকে অঙ্কুরিত হওয়া বলে থাকি আমরা। তারপরের প্রশ্ন, যে ভারতে কোন দিনটি জাতীয় যুব দিবস, যেটা ন্যাশনাল ইয়ুথ ডে হিসেবে পালিত হয়? তো অবশ্যই সেটা কিন্তু 12ই জানুয়ারি। আমাদের নিচের চোয়ালে কয়টি ছেদক দাঁত যা কোনো কিছু কি বলছে ছিঁড়তে ব্যবহৃত হয়। ওকে, তো এটা আমাদের কিন্তু চোয়ালে কটা দুটো দাঁত থাকে, দুটো ছেদক থাকে। তারপরে 2025 সালে মার্চ মাসে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট কি বলছে এর মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো এটা ইম্পর্টেন্ট নয়। তারপরে যে ওটা 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, বাট দেখে রাখতে পারো 2025 রিপিট হতে পারে। শুধু মনে রাখবে যে মেন্ডেজ বলে নেস্টর মেন্ডেজ, তো যে কোনো একটা শর্ট টিক হিসেবে তোমরা মনে রাখো। তারপরে কি বলছে, যেটা হচ্ছে এক্সেল, যেটা হচ্ছে শ্বাস ছাড়ার সময় কোন গ্যাসটি সবথেকে বেশি পরিমাণে নির্গত হয়? আমরা তো নিঃশ্বাস প্রশ্বাস নিই, যখন আমরা ছাড়ি তো তখন কোন গ্যাসটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়? তো স্যার এটা প্রত্যেকে জানি, কার্বন ডাইঅক্সাইড বেরোয়, আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তারপরে ভারতীয় বিমান বাহিনী কবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? তো 1932 সালে আমাদের যে আইএফএফ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সংরক্ষণ বা ব্যবহারের আগে দুধ কেন ফোটানো বা উত্তপ্ত করা হয়? তো অবশ্যই এটা ক্ষতিকারক অণুজীব ধ্বংস করার জন্য, অর্থাৎ দুধের মধ্যে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য ফোটানো হয় দুধকে। ওকে,
তারপরের প্রতি প্রশ্ন চলে যাব যে ভারতীয় বিমান বাহিনীর অফিসিয়াল মোটো বা আদেশ বাক্য কি? তো এটা এই অপশানটা একটু গন্ডগোল হয়েছে স্যার। তো এটা সঠিক উত্তর হবে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। ওকে, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটা হচ্ছে আমাদের ভারতীয় বিমান বাহিনীর মোটো। তো আর্মির মোটো, বিমান বাহিনীর মোটো, নেভির মোটো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে স্যার। ওকে, তো এই রিলেটেড কিন্তু আমি করিয়েছি ক্লাস। তারপরে বন উজাড় বা অরণ্য বিনাশের ফলে বাতাসে নিচের কোনটির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে? তো অরণ্য যদি তোমরা কেটে ফেলো তাহলে বাতাসের সবথেকে বেশি পরিমাণে বৃদ্ধি পাবে কি? কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে। ওকে, তারপরে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর কোন অপারেশনটি শুরু করা হয়েছিল? তো অপারেশন বিজয়। আমাদের যখন কার্গিল যুদ্ধ হয়েছিল তখন সেটার নাম দেওয়া হয়েছিল কি? সেটা অপারেশন বিজয়। ওকে, তারপরে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের কোন টিনেজার বলা হয়? তো বয়ঃসন্ধিকালীন কিশোরীদেরকে কোন টিনেজার বলতে গেলে তোমরা তো টিনেজার বলা হয়, মানে কোন বয়স থেকে কোন বয়সটা পর্যন্ত বয়ঃসন্ধিকাল চলে। তো অবশ্যই এটা কিন্তু যে 13 থেকে 19 বছর পর্যন্ত এটাকে কিন্তু টিনেজার বলে থাকি আমরা। 1857 সালের বিদ্রোহের অন্য নাম কি ছিল? তো অবশ্যই জানো, এটা 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার আরেকটা নাম ছিল যে প্রথম স্বাধীনতা সংগ্রাম, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে স্যার, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গতির একক নয়? তো দেখো মিটার পার সেকেন্ড, এটা কি গতির একক? তো মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, সেকেন্ড প্রতি মিটার, মাইল প্রতি ঘন্টা। তো এটা হচ্ছে সেকেন্ড প্রতি মিটার, এটা কিন্তু নয়। ওকে, মিটার পার সেকেন্ডও রয়েছে, কিলোমিটার পার আওয়ারও রয়েছে, তারপরে মাইল পার আওয়ারও রয়েছে। কিন্তু আগে কোনো সময় সেকেন্ড মিটার এরকম হয় না, কারণ সেকেন্ডও টাইমের একক, মিটারও কিন্তু একটা যাই হোক, মিটারটা টাইমের একক নয়, যদি ওটা দূরত্ব মাপার একক। ওকে, তো যাই হোক ওটাই ভুল রয়েছে। ওকে, শেষে মিটার আসবে না, শেষে সবসময় টাইম আসবে, তাই না? গতি, তুমি কোনো একটা ডিস্টেন্স কভার করবে, সেখানে একটা নির্দিষ্ট সময় লাগবে। অর্থাৎ দেখো সব কটারই দেখো প্রত্যেকটা প্রথমে মিটার রয়েছে, তারপরে কিলোমিটার রয়েছে, মাইলস রয়েছে, এগুলো সব দূরত্ব, কিন্তু একটাই আগে প্রথমে সেকেন্ড চলে আসলো। তাহলে এইভাবেও কিন্তু বুঝতে হতো অপশানগুলোকে। ওকে, তারপরে 1857 সালের বিদ্রোহে ভারতের কোন অংশ প্রধানত জড়িত ছিল? তো এটা ভারতের উত্তর ভারতটা সেটা সব থেকে বেশিভাবে জড়িত ছিল। তারপরে একটি বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রামে বন্ধ সুইচ বোঝাতে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? তো অবশ্যই সেটা কিন্তু সঠিক উত্তর যাবে দুটি বিন্দুকে সংযুক্তকারী একটি রেখা, এটাই কিন্তু আমরা বুঝিয়ে থাকি। তো আজকের প্রশ্নের লেভেলগুলো একটু অন্য টাইপের না, আমি পিওয়াইকিটাকে বেশি টার্গেট করেছি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেনও ভরেছি আজকে। ওকে, যাতে পরীক্ষায় তোমরা কমন পাও। মধ্যপ্রদেশে যে বেভার বলতে কি বোঝায়? মধ্যপ্রদেশে বেভার বলতে এটা একটা স্থানান্তরিত চাষের একটা নাম, এই মধ্যপ্রদেশের বেভারটা। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন পদার্থটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়? প্লাস্টিক কি আকর্ষিত হয়? কাঠও হয় না। লোহা চুম্বক দ্বারা কিন্তু আকর্ষিত হয় স্যার। ওকে, কাঁচ কিন্তু হয় না। তারপরে নিচের কোনটি 1901 থেকে 1921 সালের মধ্যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ভালো বর্ণনা করে? তো অবশ্যই যে সঠিক অপশানগুলির মধ্যে দেখো দ্রুত নগর বৃদ্ধির সাথে অত্যন্ত উচ্চ, কিছু বছরে কম এবং এমনকি ঋণাত্মক ছিল। তো অবশ্যই এটাই হবে, কারণ এই 1901 থেকে 1921 সাল পর্যন্ত যে ইয়ারটা গেছিলো এটা কিছু বছর কম গেছিলো, এমনকি মানে কি বলবো, জনসংখ্যা বৃদ্ধিই পায়নি, সেখানে নেগেটিভেও গেছিলো। তো এই সালটা এই জন্যেই আর কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রতিফলিত রশ্মি কী স্যার? তো প্রত্যেকে জানি আলোর একটি রশ্মি বা প্রতিফলনের পর কোনো তল থেকে যে বাউন্স বের বা ফিরে যায়, অর্থাৎ এই আলো, এটা ধরে নাও একটা লেয়ার, এটা ধরো কোনো একটা কাজ বা কোনো কিছু একটা লেয়ার বলতে গেলে কোনো একটা জিনিস জাস্ট আছে। তো এই আলো যখন এই জিনিসটার উপর আসবে তো সেটা আবার ফিরে ব্যাক করে যাবে। তো এটাই হচ্ছে স্যার প্রতিফলিত। ওকে, তারপরে প্রশ্ন, যে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত রয়েছে? তো এটা পার্ট নম্বর 4-এ কিন্তু নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত রয়েছে। জলীয় বাষ্পের কোন ক্ষমতাটি রয়েছে? তো জলীয় বাষ্পের ক্ষমতা বলতে গেলে এটা সম্পূর্ণ উপবদ্ধ স্থানে ছড়িয়ে পড়ার ক্ষমতা। ওকে, সম্পূর্ণ জলীয় বাষ্প উপবদ্ধ স্থানে একটা ছড়িয়ে পড়বেই। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? তো মৌলিক কর্তব্যের উল্লেখ কিন্তু স্যার 51 নম্বর আছে। দেখো আমি প্রশ্ন কিন্তু হয়তো তোমাদের কিছু প্রশ্ন স্যার
বুঝতে অসুবিধাই হবে, অসুবিধা হতে পারে যে স্যার এই প্রশ্নটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। স্যার ডিটেলস এখন করানোর সময় নেই, আমি এখন জাস্ট প্রশ্ন বলবো, একটু অ্যানালাইসিস বলবো, উত্তর বলবো, বেরিয়ে যাবো। যেহেতু পরীক্ষার সময় নেই, ফালতু বেশি সময় নষ্ট করবে না। হ্যাঁ, এই যে আমার হয়তো কিছুক্ষণ হয়তো ক্লাস হতে পারে 40 মিনিট 45 মিনিট কাছাকাছি, কিন্তু এগুলোকে একটু মন দিয়ে করে যাবে, বাস, বেশি সময় নষ্ট করবে না এখন। তারপরে ক্ষার বা ক্ষারক এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? তো ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে তো অবশ্যই এটা স্বাদে তেতো হবে বা কটু, স্বাদে তেতোই বলি যেটাকে আমরা। তারপরে ডিপিএসপি, যেটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির প্রাথমিক উদ্দেশ্য বা অবজেক্টিভ নিচের কোনটি? অর্থাৎ এটা উদ্দেশ্য, তো এটা ভারতীয় যে ডিপিএসপি রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে আর্থ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ওকে, আর্থ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য। তারপরে ঘোল বা ছাঁচ তৈরির প্রক্রিয়ায় নিচের কোন কৌশলটি জড়িত? এটা হচ্ছে মন্থন, যেটাকে বা আমরা ঘুটানো বলে থাকি। ওকে, তারপরে কোন স্থানে বৌদ্ধ হিন্দু জৈন এই তিনটি ধর্মেরই স্মৃতিস্তম্ভ বা স্থাপত্য একসঙ্গে রয়েছে? এটা ইলোরা, এটা মহারাষ্ট্রে রয়েছে, এইখানে কিন্তু রয়েছে। তারপরে লোহা মরিচে ধরা দ্রুততর হবে। লোহা মরিচা কখন খুব তাড়াতাড়ি ফাস্ট হবে? যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে তখনই কিন্তু ফাস্ট হবে। তারপরে কোন অঞ্চলে আনুমানিক দ্বিতীয় শতাব্দীতে পল্লব রাজবংশের প্রাথমিক উত্থান ঘটেছিল? তো অবশ্যই এটা পূর্ব দাক্ষিণাত্য এবং উত্তর তামিলনাড়ু অঞ্চলে কিন্তু সবথেকে বেশি যে পল্লবদের যে রাজবংশের উত্থানটা হয়েছিল। ওকে, তারপরে কোনো পুষ্টি উপাদানের অভাবে মলত্যাগ সমস্যা হয় বা কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ শরীরে এমন একটা পুষ্টির অভাব হয় যার জন্য যে মলত্যাগ, তো বুঝতেই পারছো, তো সেই মলত্যাগে বা কোষ্ঠকাঠিন্য হয়, সেটা হচ্ছে ফাইবার বা আঁশের জন্য। ওকে, তারপরে কি বলছে, আচ্ছা 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা 2025 সালে কোন দেশে ব্রিক্সের গ্রুপে যোগ দিয়েছে, মানে কোন দেশ আর কি ব্রিক্সে যোগ দিয়েছে? তো এটা মালয়েশিয়া যোগ দিয়েছিল। তারপরে আমাদের শরীর থেকে ক্ষতিকারক বর্জ্য বা টক্সিন বের করে দেওয়ার জন্য খাদ্যের কোন উপাদানটি গুরুত্বপূর্ণ? তো অবশ্যই জল, সব থেকে বেশি ভাইটাল ইম্পর্টেন্ট। তারপরে 2024 কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ছাড়লাম। তারপরে উদ্ভিদের ক্লোরোফিলের ভূমিকা কি? তো অবশ্যই উদ্ভিদের ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক শোষণ করা। ওকে, সালোক সংশ্লেষের জন্য সূর্যালোকটাকে শোষণ করা ক্লোরোফিলের মূল ভূমিকা। পরবর্তী প্রশ্ন, যে 2025 সালে এপ্রিলে কেন কিছু চিতাবাঘকে কুনো জাতীয় উদ্যান থেকে গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছিল? তো এটার মেন কারণ হচ্ছিল চিতাবাঘ রক্ষার জন্য আরও বেশি বাসস্থান এবং হেবিটেট তৈরি করতে। তো দেখো, আমি এই জিনিসটা বলা যদিও উচিত নয়, তুমি যদি প্রশ্ন দেখছো পারছোই না, জানোই না, তাহলে তুমি যেটা সব থেকে বড় অপশন তুমি সেটাকে মেরে দিয়ে চলে আসবে, উত্তর ডেফিনেটলি সেটা হয়ে যাবে। ওকে, তারপরে পত্ররন্ধ্র এর মাধ্যমে বাষ্প আকারে জল হারিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে জল পুরোপুরি যেটা হচ্ছে ফিনিশ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা হারিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বলে থাকি আমরা। ওকে, প্রচ্ছেদন বলে থাকি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সেনা দিবস যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করি? এটা 15ই জানুয়ারি কিন্তু পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন যাব, নিচের কোনটি বন উজাড় বা বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ? তো অবশ্যই দাবানল কিন্তু বন উজাড় বা প্রাকৃতিক ধ্বংসের একটি মূল কারণ। পরবর্তী প্রশ্ন, কোন স্থানটি ভারতীয় নৌবাহিনীর একাডেমির, অর্থাৎ এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান যে নাভাল একাডেমি রয়েছে তার ঘাঁটি বা বেস কোন স্থানটা? তো এই অপশানগুলোর মধ্যে কিন্তু এজিমালা এই স্থানটা কিন্তু ইন্ডিয়ান নাভাল একাডেমি কিন্তু ঘাঁটি রয়েছে এখানে। ওকে, 58 নম্বর কি বলছে, যে দই তৈরির জন্য নিচের কোন ব্যাকটেরিয়াটা দায়ী? তো অবশ্যই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কিন্তু দায়ী। 59 নম্বর প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনী আইএফ কোন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা অক্টোবর মাসের 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আরও একটা প্রশ্ন বলি স্যার, তোমাদের যে পরীক্ষা যেদিন হবে না, 1 তারিখ থেকে তো স্টার্ট হচ্ছে, যাদের 3 তারিখ 2 তারিখ বা 4 তারিখ পরীক্ষা রয়েছে, তোমরা না প্রত্যেকটা পরীক্ষার যে প্রশ্ন কি আসছে সেগুলোকে অ্যানালাইসিস করবে। এটা আমি প্রত্যেক বছর বলি, কারণ এগুলো তো তোমাদের ওএমআর সিট দেওয়া হয় না, সুতরাং তোমাদের কোশ্চেন ডাইরেক্ট তো হাতে দেওয়া হয় না, সুতরাং তোমাদের কম্পিউটার বেসড প্রশ্ন হয়। তো কম্পিউটারের যে কি প্রশ্ন ছিল তো কেউ কিন্তু মনে রাখতে পারে না, তার জন্য প্রশ্ন কি হয় স্যার, রিপিট হয়। অর্থাৎ আজকে 1 তারিখে কিছু প্রশ্ন 3টে শিফট মিলিয়ে দেখবে কালকে শিফট 2 দেখবে সেখান থেকে 3-4টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। ওকে, তো এইভাবে কিন্তু প্রশ্ন রিপিট হয় স্যার। তারপরে নিচের কোনটি অযৌন জননের একটি উদাহরণ? তো চাপ নাই, আমি তোমাদেরকে করাবো, অবশ্যই আমি চেষ্টা করব, কারণ আমি এক্সাম হলে যাব, সেখানে গিয়ে আমি ক্যান্ডিডেটদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করব। ওকে,
তো নিচের কি বলছে, নিচের কোনটি অযৌন জননের একটি উদাহরণ? তো এটা হচ্ছে হাইড্রার যে মুকুলোদ্গম, সেটা কিন্তু একটি অযৌন জননের একটা উদাহরণ। পরবর্তী প্রশ্ন, যে ভারত ছাড়ো আন্দোলন কোন বছর শুরু হয়েছিল? এটা 1942 সালে আমাদের ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। কত সেকেন্ডে এক দিন হয়? তো এটা এরকমও প্রশ্ন যাই হোক এসেছে। তো এটা একটা জাস্ট ক্যালকুলেশনের প্রশ্ন, যে এটা যারা জানবে না তারা, এগুলো তো অঙ্ক, এটা তো গুণ করে দেখতে হবে। তো কত সেকেন্ডে এক দিনের কথা বলেছে? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয় স্যার। ওকে, বাট কত সেকেন্ডে, তখন কিন্তু তুমি সেটা এক দিন হয়, তো সেটাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে। তো একদিন বলতে গেলে 60 তো নয়, মানে 24 ঘন্টায় আমাদের একদিন হয়, তাহলে সেহেতু আবার 24 দিয়ে গুণ করতে হতো, তাহলে এটা হবে 86,400 সেকেন্ডে কিন্তু একদিন হয়ে থাকে। তারপরে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910 যেটা আর কি যখন পাস হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিল? তো লর্ড হার্ডিংস। কারণ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কার সময়? লর্ড হার্ডিংসের সময়। তো এইভাবে কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে উত্তরগুলো করে আসতে হবে। তারপরে ব্যাটারির সাথে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো এখানে অপশন পড়ব, ব্যাটারি এবং সেল একটি জিনিস নয়, সেল এক জিনিস নয়। দেখো, ব্যাটারি আর সেল তো এক জিনিস নয়, এটা তো ভুল বলাই হবে, কারণ ব্যাটারি আর সেল প্রায় এরা কিন্তু এক জিনিস। ওকে, তারপরে 2 বা ততোধিক সেলের সমন্বয়ে ব্যাটারি তৈরি হয়, তো এটাও কিন্তু সঠিক নয় বলেছে। তো এটা কিন্তু সঠিক হচ্ছে। আচ্ছা, 1 নম্বর অপশানটা সঠিক হচ্ছে, কারণ ব্যাটারি আর সেল দুটোই আলাদা জিনিস, এটাও সঠিক, 2 নম্বরটাও সঠিক। তারপরে ব্যাটারি একটি সেলের পজিটিভ টার্মিনাল অন্য সেলের নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে। তো দেখো, যে ব্যাটারির যে সেলগুলো থাকে পজিটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনাল যুক্ত থাকে না। ওকে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। তো এটাই কিন্তু ভুল এখানে রয়েছে। তো এটা মনে রাখতে হবে যে ব্যাটারির যে থাকে সেটা পজিটিভ টার্মিনালের সাথে পজিটিভ যুক্ত থাকে, পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত থাকে না। ওকে, দুটোই পজিটিভ হয়। তো তারপরে গ্রামীণ ও শহরে এলাকার মধ্যে প্রধান পার্থক্য কি? তো অবশ্যই এটা কি বলছে, শহর এলাকায় গ্রামীণ এলাকার চেয়ে উন্নত অবকাঠামো এবং সুযোগ সুবিধা থাকে। অবশ্যই এটা একটা সাধারণ বিষয়। তারপরে বল সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? বল সম্পর্কে বলছে, তো কি বলছে যে কোনো বস্তুর ওপর দুটি বল বিপরীত দিক থেকে কাজ করে। অবশ্যই কাজ করে, তবে বস্তুর ওপর প্রযুক্ত নেট বল হবে বল দুটির মধ্যে পার্থক্য। অবশ্যই এটা 1 নম্বর সঠিক। বলের সংজ্ঞা তোমরা যারা পড়েছো, সায়েন্সের ক্লাস করেছো, এটা কিন্তু একদম ঠিক বলছে। ওকে, তারপরে কি বলছে, প্রযুক্ত বলের দিক বা মান পরিবর্তন হলে তার প্রভাবও পরিবর্তন হয়। একদমই হয়, এটাও ঠিক রয়েছে। একটি বল সর্বদা বড় হয় এবং এটি কখনোই অন্য বলের চেয়ে ছোট বা সমান হতে পারে না। তো এটাই সঠিক উত্তর হবে, এটাই কিন্তু এখানে ভুল রয়েছে। ওকে, তো তার পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, যে জনসংখ্যার ঘনত্ব কি পরিমাপ করে? জনসংখ্যার ঘনত্ব কি পরিমাপ করে? তো এটা অ্যাকচুয়ালি জনসংখ্যার যে ঘনত্বটা সেটা কি পরিমাপটা করে, এটাই প্রশ্ন। তো এটা প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যাটা পরিমাপ করে থাকে। ওকে, আয়নার প্রতিবিম্বে আপনার বাম দিক ডান দিক হিসেবে এবং ডান দিক বাম দিক হিসেবে দেখানোর ঘটনাটিকে কি বলা হয়? তো এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। ওকে, তো এটাকে কি বলা হয়? বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাম দিক, তো এটাকে পার্শ্বীয় পরিবর্তন বলে থাকি। তারপরে কি বলছে, জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির প্রয়োগ করার সময় সরকারকে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? তো অবশ্যই এটা সম্পত্তির অধিকার লঙ্ঘনের বিরুদ্ধের আপত্তি, এটার কিন্তু দেখা হয়েছিল। তো প্রশ্ন লেভেল দেখছো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো কিছু কিছু এখানে প্রায় ম্যাক্সিমামই আছে। তো প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্ন লেভেল ছিল, তো এবছর তাহলে কীরকম হবে বুঝে নাও। তারপরে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে গলন বা বেল্টিং বলা হয়। তোমরা যদি বলো স্যার আপনি আরও প্রশ্ন সাজেশন দিন ক্লাস, তাহলে আমি আবার কালকে একটা ক্লাস আপলোড করে দেবো। ওকে, দেখো আমার ক্লাস করে গেলে তোমাদের লস হবে না, তোমরা বরঞ্চ প্রশ্ন কমনই পাবে। ঠিক আছে, তারপরে যে ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিসমূহ চতুর্থ অংশের কোন অনুচ্ছেদের অধীনে উল্লেখ করা আছে? তো আমাদের অ্যাকচুয়ালি ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, এটা আমাদের 36 থেকে 51 নম্বর যে আর্টিকেল, সেই ধারা পর্যন্ত এটা কিন্তু রয়েছে। তারপরে 72 নম্বর প্রশ্ন,
যে কোন তরলের নিচে অদ্রবণীয় ভারী উপাদানগুলো থিতিয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটাকে অবসাদন প্রক্রিয়া বা সেডিমেন্টেশন বলে থাকি আমরা। পরবর্তী প্রশ্ন, যে ভারতীয় ইউপিএসসি যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা নিউ দিল্লিতে। ইউপিএসসি বলতে গেলে যারা আইপিএস হয়, ওকে, এই যে আইপিএস যারা আমরা এক কথায় বলতে গেলে এসপি, তারপরে তোমাদের প্রত্যেক জেলার যে ডিএম, এরা তো সব ইউপিএসসি পরীক্ষা দিয়ে হয়। তো সেটার যে হেড সদর দপ্তর কোথায় স্যার? নিউ দিল্লিতে। তারপরে গমের আটা থেকে ভুসি বা চোকার কিভাবে আলাদা করা হয়? তো এটাকে চালনির সাহায্যে চেলে কিন্তু আলাদা করা হয়। ভারতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? 1963 সালে সিবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল স্যার। অফুরন্ত প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সত্য? তো অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকটাই সত্য। এটা কি বলছে? এই সম্পদগুলো প্রকৃতিতে অসীম পরিমাণে থাকে, একদমই থাকে। তারপরে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে এগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, একদমই নেই। তুমি সূর্যকে কাজে লাগিয়ে কি কোনো দিনও শেষ করতে পারবে সূর্যালোক? হ্যাঁ, তো এটা পারবে না। এখন তো সোলার উঠে যাচ্ছে। তারপরে অফুরন্ত প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো সূর্যালোক এবং বায়ু, একদমই তাই। তো এগুলোকে কখনোই আমরা শেষ করতে পারবো না। তারপরে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি গ্রামীণ এলাকায় দুটি কুটির শিল্পের প্রসারের ওপর জোর দেয়? তো অবশ্যই আর্টিকেল নম্বর 43, এটা কিন্তু কুটির শিল্পের উপর জোর দিয়েছিল। নিচের কোন উপাদানটির অভাবে গলার গ্রন্থি ফুলে যেতে পারে? তো অবশ্যই যে আয়োডিন, সে আয়োডিনের অভাবে কিন্তু গলার গ্রন্থিটা ফুলে যেতে পারে, যেটা গলগণ্ড রোগ হয়ে থাকে। তারপরে বিংশ শতাব্দীতে ভারতনাট্যম নৃত্যের পুনরুজ্জীবন এবং এর ব্যাপক প্রসারে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো অবশ্যই রুক্মিণী দেবী অরুমণ্ডলে, ওকে, ইনি কিন্তু পালন করেছিলেন। মানবদেহের আয়োডিনের অভাবের প্রধান লক্ষণ কি? তো গলার সামনের অংশ ফুলে যাওয়া। তারপরে কোন চিত্রকলা শৈলীতে প্রায়ই ফুলের নকশা ও জ্যামিতির প্যাটার্ন সহ সমকেন্দ্রিক দৈত্যরেখার সীমানা বা বর্ডার দেখা যায়? তো এটা হচ্ছে মধুবনী কিন্তু নৃত্যের মধ্যে দেখা যায়। তারপরে উদ্ভিদের কোন অংশে পরাগরেণু থাকে যা পুরুষ গ্যামেট তৈরি করে? তো অবশ্যই এটা পরাগগামী হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন কি বলছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমি ছাড়ছি। তারপরে যে সমস্ত অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীকে হিউমাসে রূপান্তরিত করে তাদেরকে কি বলা হয়? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তাদেরকে বলা হয় বিয়োজক, ওকে, তাদেরকে আমরা বিয়োজক হিসাবে জেনে থাকি। পরবর্তী প্রশ্ন কি বলছে? আচ্ছা, প্রশ্নটাই আমি ঠিকঠাক পিক করতে পারিনি, এক্সট্রিমলি সরি, তো এটা বুঝতে পারছি না আমিও। তারপরে কোন খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে অণুজীব ধ্বংস করার জন্য খাদ্যকে উত্তপ্ত করা বা গরম করা হয়? তো অবশ্যই যেটা হচ্ছে পাস্তুরায়ন পদ্ধতির মাধ্যমে, ওকে। তারপরে নিচের কোন দেশ 2025 সালে ব্রিক্সের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছে? তো এটা রাশিয়া কিন্তু সভাপতিত্ব করেছে। নিচের কোনটির কারণে কি বলছে এটা পবনচক্কি ওই যে চাকাটা হয় না, তো সেটা ঘোরে, সেটা গতিশীল বাতাসের জন্য। ভারতীয় সেনাবাহিনীতে কর্পস অফ সিগন্যালের প্রাথমিক ভূমিকা বা কাজ কি? তো এর প্রাথমিক কাজ হলো সাইবার নিরাপত্তা এবং যোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা করা, ওকে। তার পরবর্তী প্রশ্ন, রক্তে লবণের সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য নিচের কোন গ্রন্থটি হরমোন নিঃসরণ করে? তো রক্তের লবণের সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের যে গ্রন্থিটা সবথেকে বেশি ভূমিকা পালন করে, তো সেটা হচ্ছে কিন্তু স্যার কি? অবশ্যই অ্যাড্রিনাল গ্রন্থি, ওকে। 1821 সালে রাজা রামমোহন রায় কোন বাংলা সাপ্তাহিক পত্রিকা শুরু করেছিল? তো এটা সংবাদ কেমৌদি কিন্তু পত্রিকা লঞ্চ করেছিল। তারপরে আচ্ছা, এটা অঙ্ক হয়ে গেছে, এটা অঙ্ক হয়ে গেছে। তারপরে ভারতে মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষার প্রচারকারী আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন? তো অবশ্যই স্যার শহীদ আহমেদ খান, ইনি কিন্তু আলিগড় আন্দোলনের নেতা ছিলেন। ডাক্তাররা ক্ষুদ্র তড়িৎচুম্বক কিসের জন্য ব্যবহার করে? তো ডাক্তাররা ইলেকট্রোম্যাগনেটস ব্যবহার করে যে ছোট থেকে ছোট চুম্বকীয় বস্তু সরিয়ে ফেলতে, ওকে। তারপরে ভারতে সাধারণত কোন ধরনের এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে? তো এটা মনে রাখবে, সবথেকে বেশি জনঘনত্ব ইন্দো গ্যাঙ্গেটিক প্লেনে, অর্থাৎ যে আমাদের গঙ্গা সিন্ধু যে সমভূমি এলাকা সেখানে, কারণ এই মাটিগুলো খুব উর্বর। আবার এই মাটিগুলোর এই পুরো নদী যেখানে যেখানে বয়ে চলেছে, তো সেখানে কিন্তু কি হয়েছে,
যে প্রচুর জনবসতি কিন্তু হয়েছে, গড়ে উঠেছে। তার পরবর্তী প্রশ্ন, একটি গতিশীল বস্তুর ওপর ঘর্ষণ বল কিভাবে কাজ করে? এটি গতির বিপরীত দিকে কাজ করে। ওকে, তারপরে উদ্ভিদের বৈচিত্র্যের দিক থেকে এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? তো উদ্ভিদের বৈচিত্র্যের দিক দিয়ে ভারতের স্থান কিন্তু স্যার চতুর্থ। চোখের রত্ন চোখের যত্ন নেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি ভালো অভ্যাস বা সঠিক পদ্ধতি নয়? তো এটা মনে রাখবে যে পড়ার সময় বইটিকে চোখের খুব কাছে রাখা, এটা কিন্তু ভালো অভ্যাস নয়। একটু দূরে রেখে বা একটু চোখটাকে এদিক ওদিক করে পড়াটা ভালো, নাহলে চোখের উপর প্রভাব পড়ে স্যার। ওকে, ভারতের বিমা শিল্প নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের জন্য কোন সংস্থাটি চাই? তো বিমার জন্য কিন্তু যে সংস্থা সেটা হচ্ছে IRDAI, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটাই কিন্তু আমাদের বিমা, এটাই কিন্তু ইন্স্যুরেন্স যেটাকে বলি, তো সেটাই। ওকে, তারপরে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, বেশ এই বিবৃতিগুলোর জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো চলো পড়ে দেখব কি বলছে। যে কোনো বস্তু ভারী নাকি হালকা তা ভর নামক একটি বৈশিষ্ট্যের মাধ্যমে পরিমাপ করা হয়। একদমই তাই, কারণ প্রত্যেক বস্তুর একটা ভর রয়েছে, তাহলে সেটা তো একদম ম্যান্ডেটরি। তারপরে যে বস্তুটি ভারী তার ভর বেশি, যে বস্তুটি হালকা তার ভর কম। অবশ্যই যে বস্তু যত বেশি ভারী হবে, ভর থাকবে, তত বেশি সে ভারী হবে। তো এটাও সঠিক, অর্থাৎ 1 এবং 2 বিবৃতি দুটোই সঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তপশিলে ভারতের সরকারি ভাষাগুলোর তালিকা রয়েছে? তো ভাষা, এটা 8ম তপশিল বা 8 নম্বর তপশিলে কিন্তু ভাষা নিয়ে বলা রয়েছে। নিচে দেওয়া ছবিটি, আচ্ছা ছবিতেই তো নেই, কিসের উদাহরণ বলছে? যাই হোক, এখানে ছবিটিতে দেখা যাচ্ছে একজন কৃষক উঁচুতে দাঁড়িয়ে কুলা দিয়ে শস্য থেকে তুষ আলাদা করছেন। এটা একটা মনে মনে ইমেজ তৈরি করে নাও। একজন কৃষক রয়েছে, তো একটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছে, কুলো বলতে গেলে ওই যে আমরা ঝাড়ি না বাড়িতে গম চাল যেগুলো ঝাড়ি, সেই কুলো দিয়ে শস্য থেকে তুলো আলাদা করছে। এই পদ্ধতিটাকে কি বলা হয়? এটাকে ঝাড়া বা উড়ানো পদ্ধতি বলা হয়ে থাকে স্যার। ওকে, তারপরে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সরকারি চাকরিতে তপশিলি উপজাতি, যেটা ST এবং SC জন্য পদোন্নতিতে সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়? তো এটা 77তম কিন্তু মনে রাখবে। ওকে, 77তম এটা সঠিক উত্তর হয়ে যাবে সংশোধনীতে। পরবর্তী প্রশ্ন, নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, আবার দুটো বিবৃতি দিয়েছে, বেশ। একটি হলো নিশ্চিত উক্তি এবং অন্যটি কারণ একটা নিশ্চিত এবং একটা যেটা হচ্ছে অ্যাসারশন আর অন্যটি হচ্ছে রিজন। তো সঠিকটা বেছে নিতে বলছে। তো যেটা নিশ্চিত উক্তি, অপশন এতে কি বলছে? চুম্বক দ্বারা আকর্ষিত পদার্থগুলোকে চুম্বকীয় পদার্থ বলা হয়। বড়টা পড়বো এবং কারণটা কি বলছে, এটা আর কি, এটা অ্যাকচুয়ালি তোমাদের এটা বললো, মানে লজিকটা বললো। এবার এটার মানে লজিক তো বলবো না, অ্যাকচুয়ালি যেটা নিশ্চিত উক্তিটা বললো। তো এবার এর কারণটা বলছে লোহা, নিকেল এবং কোবাল্ট হলো চৌম্বকীয় পদার্থ। এবার অপশান বলছে A এবং R এই দুটি সঠিক, কারণ আর হলো উক্তি এবং একটি সঠিক ব্যাখ্যা। তো এখানে কিন্তু সঠিক উত্তরটাই বলে দিচ্ছি আমি, কারণ এখানে সঠিক উত্তরটা কিন্তু অপশান এটাই হয়ে যাবে। ওকে, কারণ হ্যাঁ, অপশান এটাই সঠিক উত্তর হয়ে যাবে, কারণ A এবং R হলো দুটোই সঠিক। ওকে, এখানে দুটোই সঠিক হবে, কারণ R হলো উক্তি এবং A হলো সঠিক ব্যাখ্যা বা বাক্য যাই বলি। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু স্যার থাকবে, তো এগুলো কিন্তু একটু সমস্যা হতে পারে। পণ্ডিত বিরজু মহারাজ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর একজন প্রবক্তা? তো তিনি একজন কত্থক ছিলেন। তো এই টাইপের প্রশ্নগুলো করা খুব মুশকিল, তো বেশিরভাগ চেষ্টা করবে সব থেকে যেটা বড় অপশান সেটা মারবে, না হলে বোথ মেরে দিয়ে চলে আসতে পারো। আমি যদি একেবারে অজানা থাকে, তুমি একেবারে পারছো না, বাট যদি পারো তো অবশ্যই করে আসবে নিজের। ওকে, তারপরে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এই টাইপের প্রশ্নগুলো না তোমাদের এই যে গত বছর যে খুব পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো, তো এগুলো কিন্তু তোমাদের ডিস্টার্ব করতে পারে। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে গ্যালভানাইজেশন বলা হয়। একদমই তো, সেটাই তো বলা হয়। আমাদের বাড়িতে জল বহনের জন্য যে লোহার পাইপ ব্যবহার করা হয়, সেগুলো জং ধরা রোধ করার জন্য গ্যালভানাইজেশন করা হয়। একদম তাই, দুটোই কিন্তু সঠিক। বিবৃতি 1 2 দুটো বিবৃতি কিন্তু এখানে স্যার সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যে নিচের কোন নৃত্যশৈলীটি ঐতিহ্যগতভাবে নারীদের দ্বারা পরিচালিত হয়? বেশ, এটি হাতের সুন্দর মুদ্রা, জটিল পায়ের কাজ এবং অভিব্যক্তির জন্য পরিচিত, যার উৎপত্তি রাজস্থানের রাজ দরবারে হয়েছিল। তো অবশ্যই সেটা কিন্তু ঘুমুর নৃত্য কিন্তু হয়ে যাবে। ওকে, তারপরে
কোন ব্যক্তি দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত পুষ্টি উপাদান না পেলে কি ঘটে? তো অবশ্যই তাদের মধ্যে কি হয়, অভাবজনিত রোগ দেখা যায়, ডেফিসিয়েন্সি ডিজিজ দেখা দেবে। তারপরে নিচের কাকে ভারতের স্নেক ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? যিনি 2024 সালের নভেম্বরে কি হয়েছে, যে একটা বইও লিখেছে, দ্য স্নেক ড্র্যাগ অ্যান্ড রক এন রোল বইটি প্রকাশ করেছেন। তো এটা হচ্ছে রোমুলাস হোইটেকার। ওকে, তো একেই বলা হয়ে থাকে স্নেক ম্যান অফ ইন্ডিয়া। তারপরে মক্কে দি রুটি বা মাক্কি দি রুটি তারপর হচ্ছে সরসোকা শাক পরোটা ভারতের কোন রাজ্যের সাধারণ খাবার? তো এগুলো নাম শুনে বুঝতেই পারছো, এগুলো আমাদের পাঞ্জাবের খাবার সব। ওকে, রুটি ফুটির যেহেতু কথা বলছে। বাঘের করিডর, যেটা হচ্ছে টাইগার করিডর বা বাঘের করিডর রক্ষা করার জন্য ভারতের কোন রাজ্যে কুমরান ভীম সংরক্ষণ রিজার্ভ ঘোষণা করা হয়েছে? তো অবশ্যই এটা তেলেঙ্গানা রাজ্যে। ওকে, তারপরে যে পবন চক্কি কি উৎপাদন করে? এটা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করে। ওকে, তারপরে এখনও এটা রয়েছে, যে সেবির বর্তমান হেড কিন্তু তুহিনকান্ত পান্ডে এখনও কিন্তু রয়েছে। ওকে, চেঞ্জ হয়নি। দৌড়ানোর পর আমরা কোন দ্রুত শ্বাস নিই? অর্থাৎ দৌড়ানোর সময় পর আমরা পেশিগুলোতে আরও বেশি অক্সিজেন সরবরাহ করার জন্য আমরা বেশি বেশি শ্বাস নিই। ওকে, কারণ আমরা শ্বাস যখন নিচ্ছি করে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। ওকে, কারণ পেশিগুলো দৌড়ানোর সময় ক্লান্ত হয়ে যায়, তখন অক্সিজেনের দরকার। কারণ দৌড়ানোর সময় আমরা হাঁপিয়ে যাই। কেন হাঁপিয়ে যাই? কারণ আমাদের শরীর থেকে অক্সিজেন বেরিয়ে যায়। ওকে, তারপরে আচ্ছা তারপরে এটা ছেড়ে দাও, এটা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের, এটাকে ছেড়ে দাও, স্কিপ করো। তারপরে পরবর্তী প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি তেলের উৎস? তো অবশ্যই বাবলা। হ্যাঁ, বাবলা। তো এটা তেলের সবথেকে ভালো উৎস। তো কি বলা হচ্ছে, যে বাবলা বীজ থেকে বাণিজ্যিক তেল নিষ্কাশন করা হয়ে থাকে। ওকে, তারপরে ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিকের হৃদয়ের সবচেয়ে কাছের তিনটি মূল্যবোধ কি কি? তো অবশ্যই নাম, নমক এবং নিশান, এই তিনটে সব থেকে কাছের জিনিস। তো এই প্রশ্নগুলো প্রায় ম্যাক্সিমামে কিন্তু আমি করিয়েছি স্যার। তো আজকে কিন্তু তোমাদের রিভিশন ক্লাস হয়ে যাচ্ছে। বন বা জঙ্গল কিভাবে পরিবেশ রক্ষার সাহায্য করে? তো এরা অক্সিজেন প্রদান করে এবং মৃত্তিকা ক্ষয় রোধ করে। পরবর্তী প্রশ্ন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক যৌথ নৌ মহড়ার বার্ষিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক যৌথ নৌ মহড়ার নামটা কি? তো অবশ্যই সেটা মালাবার। ওকে, পরবর্তী প্রশ্ন, বয়ঃসন্ধিকালের একটি বৈশিষ্ট্য কি? তো অবশ্যই এটা প্রজনন অঙ্গের বিকাশ ঘটা কিন্তু এই বয়ঃসন্ধিকালের একটা প্রধান বৈশিষ্ট্য। গান্ধীজি 1922 সালে অসহযোগ আন্দোলন কি বলছে কেন প্রত্যাহার করেছিল? ওই যে চৌরি ঘটনা ঘটেছিল তার জন্যে। ওকে, চৌরিচুরি ঘটনার কারণে যেখানে পুলিশ কর্মীরা নিহত হয়েছিল। তারপরে একটি সরল দোলক 15 বার দোলনের জন্য 30 সেকেন্ড সময় নেয়, এর পর্যায়কাল কত হবে? অবশ্যই পর্যায়কাল কিন্তু 2 হবে, অর্থাৎ 30কে 15 দিয়ে ভাগ করলে কিন্তু সেই 2 হয়। ওকে স্যার, তারপরে বিপ্লবী সংগঠন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গদর পার্টি কোন বছর গঠিত হয়েছিল? তো অবশ্যই এটা 1913 সালে কিন্তু আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল কিন্তু প্রতিষ্ঠা করেছিল। একটি বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের অভিমুখ ধরা হয় কি? এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে ধরা হয়ে থাকে। নিচের কোনটি একটি ভারতের জলবায়ুর প্রকার? তো অবশ্যই ভারতের যে জলবায়ু সেটা কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওকে, তারপরে বজ্রপাতের জন্য নিচের কোন বলটি দায়ী? তো অবশ্যই স্থির তড়িৎ বল বা যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা কিন্তু সবথেকে বেশি দায়ী বজ্রপাতের জন্য। ওকে, তারপরে কোন দেশ ভারতের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে থাকে? তো অবশ্যই বাংলাদেশ কিন্তু ভারতের সাথে সবথেকে বেশি সীমানা ভাগ করে থাকে। সূর্যের আলোতে কয়টি রং থাকে? সূর্যের আলোতে 7টা রং থাকে, প্রত্যেকে জানি আমরা। তারপরে ভারতের অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কোন সংস্থাটি দায়ী? তো সঠিকভাবে নির্বাচন করাই আমাদের ভারতের নির্বাচন কমিশন। ওকে, তারপরে কঠিন অবস্থায় জলের ধর্ম বা বৈশিষ্ট্য নিচের কোনটি বা কোনগুলো? 1 নম্বর, এটিকে যে পাত্রেই রাখা হোক না কেন এটি তার নিজস্ব আকৃতি বজায় রাখে। 2 নম্বর, এটি প্রবাহিত বা ছড়িয়ে পড়ে না। তো অবশ্যই 1 এবং 2 উভয়টাই সত্য। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সমস্ত নাগরিকের জন্য সমতার অধিকারের নিশ্চয়তা দেয়? তো অবশ্যই এটা আর্টিকেল নাম্বার 14 এটা আমাদের সেখানে কিন্তু বলা রয়েছে আমাদের সমতার অধিকার। পাত্র থেকে জল ঢেলে চাল এবং ডাল ধোয়া ও পরিষ্কার করার প্রক্রিয়াটি পৃথকীকরণের কোন পদ্ধতি? তো এটা অবশ্যই আশ্রাবণ
বা যেটাকে আমরা বলি ডেকান্টেশন পদ্ধতি বলে থাকি আমরা। ওকে, তারপরে ডিপিএসপি নির্দেশমূলক নীতি অনুযায়ী রাষ্ট্রকে নিচের কোন বিষয়ের অসমতা সর্বনিম্ন স্তরে নামিয়ে আনতে হবে? তো অবশ্যই এটা কিন্তু ইনকামটাকে কিন্তু নিচে নামিয়ে আনতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিগুলি পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো? কি বলছে? তো পিঁপড়ে যখন কামড়ায় তখন একটি ত্বকের ভিতরে একটি আম্লিক তরল প্রবেশ করিয়ে দেয়। তো অবশ্যই একদমই তাই, পিঁপড়ে যখন কামড়ায় তখন আম্লিক তো জিনিস প্রবেশ করিয়ে দেয় বলে তো আমাদের জলে খুব, ওকে, কামড়ালে খুব জ্বালা করে। পিঁপড়ের কামড়ে নির্গত অ্যাসিডের প্রভাবে আর্দ্র বেকিং সোডা বা ক্যালামাইল দ্রবণ ঘষে প্রশমিত করা যেতে পারে? একদমই যেতে পারে, তাহলে জায়গাটা খুব একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। ওকে, অর্থাৎ দুটো বিবৃতি সঠিক। তার পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় নাট্যশৈলীর কলা কৌশলকে ভারতীয় শাস্ত্রনৃত্যের সাথে মিশ্রিত করার জন্য কাকে আধুনিক ভারতীয় নৃত্যের জনক বলা হয়? তো অবশ্যই উদয় শঙ্করকে ভারতীয় আধুনিক নৃত্যের জনক বলা হয়ে থাকে। গালভানাইজেশন এর ক্ষেত্রে নিচের কোন উক্তিগুলি সঠিক? 1 নম্বর, দস্তার প্রলেপ দেওয়া লোহার পাইপে সহজে মোর্চা ধরে না। একদম এটা সঠিক। লোহার ওপর দস্তার স্তর বা প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। একদমই ঠিক। লোহার ওপর ক্রোমিয়াম বা দস্তার মতো ধাতুর প্রলেপ দিয়ে ক্ষয় রোধ করা সম্ভব হয়। অর্থাৎ 1, 2, 3 তিনটেই সঠিক। তো আমি এগুলো বললাম যে এগুলো অর্থাৎ সবগুলোই যেগুলো থাকবে অপশানে সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। তো অবশ্যই যদি না পারো তখনই। ওকে, তারপরে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী একই সাথে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক এবং কুচিপুড়ি নৃত্যের জন্য একজন বিখ্যাত পথ প্রদর্শক? তো অবশ্যই তিনি কিন্তু যামিনী কৃষ্ণমূর্তি স্যার, সঠিক উত্তর হবে। নিচের কোনটি সজীব জীবের দ্বারা বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকে নির্দেশ করে? তো অবশ্যই সেটা কিন্তু আমাদের রেচন। ওকে, এই রেচন তো শরীর থেকে অতিরিক্ত আমাদের মলত্যাগ হয়ে বেরিয়ে যায়। ওকে, তারপরে ঘামের মধ্যে দিয়েও জল বেরোয়, সেটাও তো আমাদের বেরিয়ে যাওয়া না শরীর থেকে। তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স আরও। তারপরে কি বলছে, কিছু সবজি রান্না করার পর কেন তাদের উজ্জ্বল রং হারিয়ে ফেলে কিছু সবজি? কারণটা একটাই, কারণ উত্তাপ বা তাপ কিছু ভিটামিন এবং রঞ্জক সেটা নষ্ট করে দেয়। কি বলছে, বেশি পরিমাণে তুমি যদি উত্তাপ করো বা হিট দাও তাহলে তার ভিটামিন এবং যে পিগমেন্টসগুলো সেগুলো সব নষ্ট হয়ে যায় এই কারণেই। তারপরে কি বলছে, বিশ্বব্যাপী 12,000 মেয়েকে মহাকাশ প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কোন কি বলছে অ্যারোস্পেস স্টার্ট আপ শক্তি স্টার্ট মিশন চালু করেছে? তো এটা স্পেস কিডস ইন্ডিয়া এটা কিন্তু চালু করেছে। মানুষের পরিপাকতন্ত্রে খাদ্যনালীর কাজ কি? তো অবশ্যই মুখ থেকে পাকস্থলিতে খাদ্য পরিবহন করা। তো আজকে 150টায় প্রশ্ন করাবো। ওকে, আজকের প্রশ্ন লেভেলগুলো কিন্তু একটু ছিল, তো এটা কিন্তু কি স্কিপ করছি, এটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে মানবদেহের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বা বিনিময়ের জন্য কোন অঙ্গটি সরাসরি দায়ী? তো অবশ্যই সেটা ফুসফুস, লাংস আমাদের সবথেকে বেশি দায়ী। তারপরে ইন্ডিয়ান বিমান বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়? 1932 সালে। তো এই প্রশ্নটা একাধিকবার রিপিট হয়েছিল, 2025 সালে এই প্রশ্নটা। গাছের অনুপস্থিতিতে মাটি জল ধরে রাখতে পারবে না, যার ফলে কি ঘটবে? অবশ্যই বন্যা ঘটবে যদি জল না ধরে রাখতে পারে। ব্রিটিশ শাসনকালে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে প্রথম কোন ভারতীয় ব্যক্তি কমিশন লাভ করেছিলেন? তো অবশ্যই সেটা কিন্তু লাভ করেছিলেন, তার নাম হচ্ছেন সাব লেফটেন্যান্ট DN মুখার্জি, ইনি কিন্তু লাভ করেছিলেন। ওকে, শাকসবজি, ফল ফুল, মাছ, মাংস প্রায়ই নিচের কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? তো এগুলো উত্তাপ এবং শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে, হিট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো আমরা সংরক্ষণ করি। ওকে, তারপরে কি বলছে যে এটাও ছেড়ে দাও, তারপরের প্রশ্নটা দেখব যে কোন গ্রন্থি থেকে বৃদ্ধি হরমোন খরিত হয়? তো অবশ্যই পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনটা কিন্তু খরিত হয়। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 150টা প্রশ্ন। ওকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।